নমস্কার, আমি ডক্টর অপরাজিতা মিত্র, কনসালটেন্ট এমার্জেন্সি মেডিসিন, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যশোর রোড। আর ইনি আমার সঙ্গে আছেন ডক্টর স্বরূপ পাল, নমস্কার, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পালমোনোলজিস্ট। তো আজকে আমরা আলোচনা করছি সিওপিডি এবং কোভিড-19 সম্পর্কে। ফার্স্টেই আমরা ডক্টর পালের কাছে জানতে চাই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ কী, আর এর কারণ কি, রিস্ক ফ্যাক্টর এবং টাইপ, এর ব্যাপারে যদি কিছু বলেন। সিওপিডি নামেই সমস্ত ডেফিনেশন বোঝা যাচ্ছে। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এটাকে ডেফিনেশনে বলা হয় ইট ইজ এ কমন প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল ডিজিজ। মানে এই ডিজিজটা খুবই কমন, যার মর্টালিটি আমাদের যে সারা বিশ্বে লিডিং যে কজগুলো আছে তার মধ্যে 3rd পজিশনে আছে আমাদের সিওপিডি, অ্যান্ড মরবিডিটির দিক থেকে 5th কজ। সো ইট ইজ এ কমন ডিজিজ, প্রিভেন্টেবল ডিজিজ। ভাই প্রিভেন্টেবল? বিকজ আমরা যদি কিছু জিনিস মেনে চলি তাহলে এই সিওপিডি রোগটাকে প্রিভেন্ট করা যায়, অ্যান্ড অলসো ট্রিটেবল ডিজিজ, কারণ এই রোগের ট্রিটমেন্ট আছে। অ্যান্ড ইট কজেস দ্য ইনফ্লামেশন অফ দ্য বঙ্কিওলস, মানে হচ্ছে আমাদের যে শ্বাসনালী, ছোটো ছোটো যে শ্বাসনালী, এগুলোর ইনফ্লামেশন, প্রদাহ ঘটায়। এবং এর সাথে কী করে যে ডিস্ট্রাকশন অফ দ্য অ্যালভিওলাই, মানে আমাদের যে লাংসে যে ছোটো ছোটো এয়ার পকেটগুলো থাকে এগুলো ডিস্ট্রাকশন করে। অ্যান্ড মেইন কজেস কিন্তু আমাদের নাম্বার 1 ইজ দ্য স্মোকিং, দ্যাট মে বি অ্যাক্টিভ স্মোকিং অর প্যাসিভ স্মোকিং। প্যাসিভ স্মোকিং বলতে ধরুন আপনি এক জায়গায় কাজ করছেন, সেখানে অন্য কেউ স্মোক করছে, বা আমাদের গ্রামের দিকে যেটা হয় এখনো পর্যন্ত যে কাঠের উনুনে রান্না করা, এগুলোতে প্যাসিভ স্মোকিং। তারপর অকুপেশনাল কিছু অনেক অকুপেশনাল হ্যাজার্ডস, অ্যান্ড তার সাথে এয়ার পলিউশন, বিকজ it causes caused by the some noxious particles which may be the gaseous or other particles. যেমন আমাদের বাতাসে এয়ার পলিউশনের জন্য সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো ঘুরে বেড়াচ্ছে। দিস আর দ্য অলসো দ্য কজেস অফ সিওপিডি। অ্যান্ড টাইপ বলতে, সিওপিডি টাইপ বলতে মেনলি 4 রকমের সিওপিডি দেখতে পাওয়া যায়। দ্যাট ইজ দ্য ইওসিনোফিলিক প্রিডোমিনেন্ট, এমফাইসেমা প্রিডোমিনেন্ট, সিওপিডি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাজমা, মানে যাদের অ্যাজমা অনেকদিন ধরে লং স্ট্যান্ডিং আছে তাদের ক্ষেত্রে সিওপিডি হয়। অ্যান্ড অলসো উইথ ফ্রিকোয়েন্ট এক্সারবেশন, মানে যাদের ক্ষেত্রে বারবার এক্সারবেশন বারবারই হচ্ছে। আর রিস্ক ফ্যাক্টর তো আমি আগেই বললাম, স্মোকিংয়ের সাথে সাথে এগুলো আছে, যেগুলো নক্সাস পার্টিকেলস অফ দ্য। তো এটার সিভিয়ারিটি আমরা কিভাবে অ্যাসেস করি, মানে কতটা বাড়াবাড়ি হতে পারে বা কতটা খারাপ হতে পারে? সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট মেইনলি 3 ভাবে করা হয়। নাম্বার 1 হচ্ছে যে আমরা স্পাইরোমেট্রি করাই। স্পাইরোমেট্রি থেকে গোল্ড ক্লাসিফিকেশান আছে, গোল্ড ক্লাসিফিকেশানে 1 2 3 4 ক্যাটাগরি 1 2 3 4 আছে। অ্যান্ড এছাড়া একটা কোশ্চেনারি হয় MMRC, মানে মডিফাইড কোশ্চেন আনসার একটা ফরম্যাট থাকে, তাকে বলা হয় MMRC। একটা ফরম্যাট দিতে পারে। MMRC বলতে হচ্ছে মডিফাইড মেডিকেল রিসার্চ কাউন্সিলস কোশ্চেন আনসার ফরম্যাট। অ্যান্ড ক্যাট মানে হচ্ছে সিওপিডি অ্যাসেসমেন্ট টেস্ট ফরম্যাট, এটা একটা করা যেতে পারে। আরেকটা এর সাথে ফ্রিকোয়েন্সি অফ এক্সারবেশন, মানে একটা বছরে কতবার তার শ্বাসকষ্ট বেড়েছে, বাড়াবাড়ি হয়েছে, এগুলো দেখে আমাদের সিভিআইটি রেকর্ড মেনটেন করে। এর থেকে আমরা কতটা তার সিভিআইটি এগুলো অ্যাসেসমেন্ট করা হয়। ইউজুয়ালি মানে বছরে বা মাসে কতবার হলে আমরা ওটাকে সিভিয়ার বলতে পারি? যদি পেশেন্ট উইথ ইনহেলেশন নেওয়া সত্ত্বেও যদি মোর দ্যান 2 to 3 ইনহেলার নেওয়া সত্ত্বেও কোনিক, মানে পেশেন্ট আন্ডার ট্রিটমেন্ট, তা সত্ত্বেও যদি তার এক্সারবেশন মানে ফ্রিকোয়েন্সিটা মোর দ্যান 2 to 3 টাইমস পার ইয়ার হয়, সেক্ষেত্রে বলা হয় যে এক্সারবেশনটা, তার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা বেড়েছে। তো আমার একটা কোশ্চেন ডক্টর অপরাজিতা, আপনাদের এখানে যে এমার্জেন্সিতে যে সিওপিডি পেশেন্টগুলো আসছে তাদের ক্ষেত্রে আপনারা কীভাবে ম্যানেজ করছেন যখন আসছে? বেসিক্যালি এখন বিশেষ করে এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে, এখন যেটা হচ্ছে আমাদের কাছে যখন পেশেন্ট আসছে তার অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে প্রিভিয়াস হিস্ট্রি থাকছে সিওপিডি, বাট অনেক ক্ষেত্রে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক প্রপার ডকুমেন্ট দেখাতে পারছেন না। তারা আসছেন শ্বাসকষ্ট নিয়ে, তার সঙ্গে জ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে জ্বরের হিস্ট্রি ওনারা ডেলিবারেটলি লুকিয়ে যাচ্ছেন, একটা সোশ্যাল স্টিগমা কাজ করছে, ভয় কাজ করছে যে আমার যদি কোভিড হয়, এইভাবে ওনারা বলতে চাইছেন না। তো এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টরা যখন আসছে শ্বাসকষ্ট নিয়ে, প্রপার হিস্ট্রি যদি নাও দেন, আমাদের প্রত্যেকটা পেশেন্টকে সাসপেক্টেড কোভিড এই প্যান্ডেমিক সিচুয়েশনে ধরেই এগোতে হচ্ছে। আমরা কিন্তু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করছি, পিপিই পরে পেশেন্টকে দেখছি, এবং পেশেন্টের এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, যেটা এমার্জেন্সির মেইন কথা আর কি, পেশেন্টকে আমরা প্রথমে স্টেবিলাইজ করার চেষ্টা করি। পেশেন্ট যে কষ্ট নিয়ে আসছেন ওটাকে কমানোর চেষ্টা করি। তখনও কিন্তু আমরা ডায়াগনোসিস কিছুই জানি না, আমরা পেশেন্টের শ্বাসকষ্টের যে প্রবাবল কজগুলো সেইগুলো সবই মাথায় রেখে ওনার সব কিছু যেগুলো মানে প্রাইমারিলি আমরা এমার্জেন্সিতে করতে পারি, যেমন ইসিজি,
এবিজি আর্টারিয়াল ব্লাড গ্যাস বা চেস্ট ইমেজিং, সেটা হতে পারে চেস্ট এক্সরে বা এইচআরসিটি থোরাস স্ক্রিনিং, এগুলোর মাধ্যমে আমরা একটা প্রাইমারি ধারণা করতে পারি যে কোন দিকে পেশেন্টটা যাচ্ছে, মানে প্রভিশনাল ডায়াগনোসিস কী হতে পারে। এবং সেই ক্ষেত্রে পেশেন্টের সিমটম অনুযায়ী আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিই, এমার্জেন্সি ট্রিটমেন্ট, যেটা আমি পেশেন্টের কষ্টটা সেই সময়ের জন্য কিছুটা লাঘব করতে পারি। প্লাস এখন আমরা যেটা পেয়েছি সিওপিডির জন্য তো আমরা অলরেডি স্টেরয়েড ইউজই করতাম, আইভি স্টেরয়েড, প্লাস আমরা রিসেন্ট যেগুলো জার্নালসে পাচ্ছি, যেমন ইউকেতে একটা রিকভারি ট্রায়াল হয়েছে, হ্যাঁ, যেখানে জানা গেছে যে ইনজেক্টেবল ডেক্সামেথাসোন যদি দেওয়া হয় তাহলে কোভিড পেশেন্টদের ক্ষেত্রে মর্টালিটি রেট, মানে মারা যাওয়ার সম্ভাবনা 1/3% কমে যায়। তো এই জিনিসগুলো আমরা এমার্জেন্সিতে পেশেন্টকে দিয়ে পেশেন্টের মর্টালিটি রেটটা কিছুটা হলেও কমাতে পারি। তারপর ফার্দার ম্যানেজমেন্ট কিন্তু হয় আপনার আইদার পালমোলজিস্ট বা ক্রিটিক্যাল কেয়ারের আন্ডারে, এবং সেটা ভর্তি হয়েই পসিবল, মানে শুধু এমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে কিন্তু এদের ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না, হতে পারে না, কারণ আমার পুরো ডায়াগনোসিসটা কমপ্লিট হয় না। ইকো স্ক্রিনিং দরকার, কার্ডিয়াক কজও হতে পারে, তাই না, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, তো সেইগুলো সব করে তারপরে শেষে পেশেন্টকে অ্যাডমিশন করা হয়, এবং অবশ্যই যদি ফিভার থাকে আইসোলেশন করা হয় পেশেন্টকে, আর আদারওয়াইজ মনিটর বেড তো লাগেই, সেভাবে পালমোনোলজিস্ট বা ক্রিটিক্যাল কেয়ার, বা যদি এটা নন পালমোনোলজিক্যাল কজ হয় সেক্ষেত্রে কার্ডিয়াক কেসে যায়, এবং সেইভাবে হার্ট ফেলিওর, মেবি অ্যারিথমিয়া, হ্যাঁ, সেইভাবে পেশেন্টের ফার্দার ম্যানেজমেন্ট হয়। তো এমনি আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি তো অলরেডি বললেন কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন স্মোকিং, এয়ার পলিউশন, এইগুলো কীরকমভাবে রিলেটেড মেনলি কোভিড বা সিওপিডির ক্ষেত্রে? আমি এখন সিওপিডিটাই প্রথমে জানতে চাইবো, কিভাবে রিলেটেড? সিওপিডি স্মোকিং তো এখন মোটামুটি সবাই জানে যে স্মোকিংয়ের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে স্মোকিং কী করে আমাদের যে ইনফ্লামেশন, যে আমি যেটা প্রথমেই বললাম যে আমাদের যে ছোটো ছোটো বঙ্কিওলসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইনফ্লামেশনস করে, বিকজ অফ দে প্রডিউস সাম ফ্রি রেডিকালস। অ্যান্ড এই ফ্রি রেডিকালসগুলো কী করে আমাদের বঙ্কিওলসের সাথে সাথে আমাদের হচ্ছে ইয়ার্ড স্যাক্স যেগুলো আছে বায়ুথলি আছে সেগুলোকেও হচ্ছে নষ্ট করে দেয়। আর এছাড়া এই কোভিডের ক্ষেত্রেও দেখা গেছে যে অ্যাক্টিভ স্মোকিংয়ের একটা ভূমিকা আছে। যেমন আমাদের যে আমরা মোটামুটি সবাই জানি যে এখন কোভিড যে সার্স যে করোনা ভাইরাস, সেটা যে স্পাইক প্রোটিন আছে সেটা হচ্ছে আমাদের ACE2 রিসেপ্টরের সাথে অ্যাটাচমেন্ট হয়, তারপরে সেটা এন্ট্রি করে বডিতে। তো যারা অ্যাক্টিভ স্মোকার তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ACE2 রিসেপ্টরের কনসেন্ট্রেশনটা অনেকটা বেশি হয়ে যায়। ইনফ্যাক্ট আমি যেটা দেখলাম, নট অনলি মানে নিকোটিন, দ্যাট ইজ স্মোকিং, any type of inhalation, মানে ক্যানাবিস, এইগুলোর ক্ষেত্রেও ACE রিসেপ্টর, যে কোনো টাইপের স্মোকিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ACE2 এক্সপ্রেশন বেড়ে যায়। ই-সিগারেটেও কিন্তু সেম। সো অবভিয়াসলি যে ক্ষেত্রে আপনার ACE2 রিসেপ্টরের কনসেন্ট্রেশন বাড়বে সেখানে কোভিড অ্যাটাক হওয়ার চান্সেসটা আরো বেড়ে যাচ্ছে। আর এয়ার পলিউশনের ক্ষেত্রে কি রকম হচ্ছে এফেক্টটা? এয়ার পলিউশনের ক্ষেত্রে মেইনলি এয়ার পলিউশন ইটসেলফ কজেস দ্য সিওপিডি। সো এয়ার পলিউশন যত বাড়বে সেক্ষেত্রে সিওপিডি পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে সেটা মারাত্মক ক্ষতিকারক অবশ্যই, কারণ তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে এক্সারবেশন বাড়ার চান্সেস আরো বেড়েই যাবে। রাইট। আর এমনি আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিওপিডি পেশেন্টগুলো বেশি কোভিড-19 হচ্ছে, এটা কি ঠিক? মানে আমরা এরকম একটা সিওপিডি পেশেন্টগুলোর ক্ষেত্রে কোভিড-19 হওয়ার চান্সেসটা খুবই বেশি, কারণ স্টাডিতে যা দেখা গেছে যে সিওপিডি পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে সেরিন প্রোটিয়েজ কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়। সেরিন প্রোটিয়েজ বা একটা সাংকেতিক ভাষাতে বলা যেতে পারে TMP-RSS2। কারণ এই যে সেরিন প্রোটিয়েজের কাজটা কি, সেরিন প্রোটিয়েজের কাজ হচ্ছে যে আমাদের করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন থাকে, স্পাইক প্রোটিন যে ACE2 রিসেপ্টরের সাথে লাগছে, সেই ACE2 রিসেপ্টরের সাথে লাগা মানে এই যে জয়েনিংয়ে এ হচ্ছে হেল্প করছে। সো তার ফলে কি হচ্ছে, যে সমস্ত সিওপিডি পেশেন্টদের কাছে সেরিন প্রোটিয়েজের কনসেন্ট্রেশনটা বেশি থাকার জন্য ইট ফ্যাসিলিটেটেড টু ইনফেকশন বাই দ্য কোভিড সার্স করোনা CoV-2 ভাইরাস। অ্যান্ড অলসো সিওপিডি পেশেন্ট যারা বিশেষ করে যারা অ্যাক্টিভ স্মোকার তাদের ক্ষেত্রে তো আমি প্রথমেই বললাম যে ACE2 রিসেপ্টরের কনসেন্ট্রেশন আগের দিয়ে বেড়ে থাকে। তো এই দুটো প্রধানত কারণের জন্য যারা সিওপিডি পেশেন্ট তাদের ক্ষেত্রে হচ্ছে SARS-CoV-2 ইনফেকশন হওয়ার চান্সেসটা অনেকটাই বেশি। প্লাস আরেকটা ব্যাপার হতে পারে না, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে ইমিউনিটি লেভেলটা মনে কম হয়। ইমিউনিটি লেভেল তো কম, লাংয়ের যে লোকাল ইমিউনিটি খুবই কম থাকে। আর আমরা যেটা দেখছি আজকাল, মানে বেশি প্রবলেম যেটা আমরা ফেস করছি কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে, আমাদের যেহেতু একটা বলা হচ্ছে যে ইউ স্টে অ্যাট হোম, বেশিরভাগ ক্ষেত্রে কোভিড-19 আক্রান্ত হচ্ছেন এই ভেবে সিওপিডি পেশেন্ট যখন এক্সাজারবেশন হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে, তখন তারা হসপিটালে আসতে চাইছেন না। মানে কিছুটা ভয়, কিছুটা হসপিটালে গেলে যদি আবার বেশি মানে করোনা অ্যাটাক হতে পারে, এই সমস্ত ভয় ওনারা যেতে চাইছেন না হসপিটালে।
তাতে আমরা এমার্জেন্সিতে যে পেশেন্টগুলো পাচ্ছি তারা কিন্তু অলরেডি মানে ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশনে এসে পৌঁছাচ্ছেন, হয়তো বা হতে পারে তারা এসে যখন পৌঁছাচ্ছেন অক্সিজেন স্যাচুরেশন এত লো হয়ে যাচ্ছে যে আমাদের ডাইরেক্টলি ভেন্টিলেটর সাপোর্টে দিয়ে দিতে হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি এখন প্রবলেম ফেস অক্সিজেন করছি। স্যাচুরেশন কমার সাথে তাদের কার্বন ডাইঅক্সাইড মাত্রা বেড়ে যায় সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে, মানে যেটা হয় COPD তে যেটা হয় মানে ওরা শুধু এই ভয়ের জন্য যে প্রপার টাইমে কেয়ারটা সিক করার কথা, প্রপার টাইমে হসপিটাল বা ডক্টরের সঙ্গে যোগাযোগ করার কথা, সেটা করতে পারছেন না। তবে আমার যেটা মনে হয় এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ, লোকজনের হাতে হাতে কিছু না হলেও একটা মোবাইল ঘুরে বেড়াচ্ছে, তো অ্যাটলিস্ট আপনারা কিছু না পারলেও টেলিফোনিক কনভারসেশন করুন ডক্টরের সাথে, আর যদি সম্ভব হয় অনলাইন ভিডিও কনসালটেশন করুন, তাহলে আরও প্রপারলি ওটা ডায়াগনোসিস করা যায়। কিছু না করার থেকে এটা করা অনেক বেটার। মানে অ্যাটলিস্ট আমরা যেটা রিসেন্ট যেগুলো আমাদের জার্নালসগুলো আসছে, এটা কিন্তু কোনো অংশেই পার্সন টু পার্সন কমিউনিকেশনের থেকে কম নয়। এটা একটা মোড অফ ট্রিটমেন্ট, মোড অফ ম্যানেজমেন্ট, যেটা আমাদের ইউজ করা উচিত যখন আমাদের সুযোগ থাকবে, তাই না? আপনার কি মনে হয়? অবশ্যই যেখানে এই সুবিধা নেই, মানে টেলিফোনিক কনভারসেশন, গ্রামের দিকে এমন তো নয় যে সমস্ত জায়গাতেই আমাদের পৌঁছেছে, কিন্তু যেখানে সম্ভব নয় সেখানে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। যখনই একটু বাড়াবাড়ি বা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে বাড়ির লোক মোটামুটি বুঝেই যায়, অনেকদিন ধরে যেহেতু ওনারা ভোগেন, তো তার জন্য ওটা বুঝতে পারেন। তো যখনই দেখা যাবে যে ওনার নর্মাল যে শ্বাসকষ্ট যেটা ছিল সেই লেভেল থেকে, মানে বেসলাইন লেভেল থেকে যখনই যদি একটু বাড়াবাড়ি হচ্ছে, অবশ্যই উচিত হচ্ছে নিয়ার বাই কোনো ডক্টরের অ্যাডভাইস নাও, একদমই সময় নষ্ট না করে। আর আর এমনি আমাদের কিছু কমন মানে পাবলিক আমাদের জিজ্ঞাসা করেন যে কোভিড-19 ক্ষেত্রে সিওপিডি পেশেন্টরা যদি নিউমোকক্কাল ভ্যাকসিন বা ধরুন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেন, তাহলে কিছু অ্যাডভান্টেজ হতে পারে? নিউমোকক্কাল ভ্যাকসিন অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে যে স্টাডিগুলো হয়েছে, মেইনলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে, কিছু কিছু স্টাডি বলছে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু উপকার দেখা গেছে, কিন্তু এখনও পর্যন্ত এটা ওয়েল এস্টাবলিশড নয়। কিন্তু এটা ঠিকই যে আপনি যদি সিওপিডি পেশেন্ট, যাদের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস করাই হয়, ইভেন ইন্ডিকেশনস আছে, গাইডলাইনও আছে যে সমস্ত পেশেন্ট সিওপিডি অ্যান্ড অলসো ওভার 65 ইয়ার্স, তাদের ক্ষেত্রে নিউমোকক্কাল ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অবশ্যই নেওয়া উচিত। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছরই শীতের আগে নিতে হবে। অ্যান্ড কারণ হচ্ছে আমাদের যে সিওপিডি এক্সারবেশনগুলো হয়, এটা কিন্তু মেইনলি যে কারণগুলো হয় তার মধ্যে ব্যাকটেরিয়াল এবং ভাইরাল দুটো কারণের জন্য হতে পারে। অ্যান্ড কমন ভাইরাস কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যান্ড অলসো কমন ব্যাকটেরিয়া কিন্তু নিউমোকক্কাল ব্যাকটেরিয়া, যেগুলো কিনা ফ্রিকুয়েন্ট এক্সারবেশন ঘটায়। তো আমাদের এই দুটো ভ্যাকসিন যদি নেওয়া থাকে, সেক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্টের ফ্রিকোয়েন্সি অফ এক্সারবেশন অনেকটাই কমে যায়, মরবিডিটিটা অনেকটাই কমে যায়। এছাড়া দেখা গেছে যে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা তো ইনহেলেশন বলি নিতে, ইনহেলার ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট। তো অ্যান্ড সেক্ষেত্রে দেওয়া হয় যেটা লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট অ্যান্টিমাস্কারিনিক এজেন্ট দেওয়া হয়, অ্যান্ড সেক্ষেত্রে স্টেরয়েড, ইনহেলড স্টেরয়েডও দেওয়া হয়। ইনহেলড স্টেরয়েডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোভিডের ক্ষেত্রে, কোভিড পেশেন্টদের ক্ষেত্রে কিছু লাভ, মানে সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাওয়া গেছে। কারণ হচ্ছে যারা দেখা গেছে যে ক্রনিক্যালি আইসিএস মানে ইনহেলড কর্টিকোস্টেরয়েড ইউজ করে, তাদের ক্ষেত্রে SE2 রিসেপ্টর, যেটা আমি একটু আগে বলছিলাম, SE2 রিসেপ্টরের কনসেন্ট্রেশনটা অনেকটাই কম থাকে দেন দ্য আদার পেশেন্ট। তো SE2 রিসেপ্টরের কনসেন্ট্রেশন যদি কম থাকে, সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সেসটাও কমে যাবে। এটা ডেফিনেটলি আমরা শুধুমাত্র সিওপিডি পেশেন্টের কথা বলছি, এটা নয় যে সবাই ইনহেলেশন নিক, না, এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। যাদের ক্ষেত্রে দরকার, তাদের ইন্ডিকেটেড, যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইনহেলেশন, এন্ড এটা অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী। এমন নয় যে আমি নিজের দিয়ে শুরু করে দেব, সেটা না। আলোচনা করছি সেটা শুনে আপনি ইউজ করা শুরু করে দিলেন, এটা কিন্তু করবেন না। এটা অনেক সাইড এফেক্টসও আছে, ওটা আমরা পেশেন্ট ওয়াইজ ডিপেন্ড করে যাদের দরকার তাদের ক্ষেত্রেই দেওয়া হবে। ঠিক আছে। এমনি আমাদের জেনারেল মেসেজ যেটা সবার জন্য, সেটা কোভিড-19 জন্য যে জেনারেল প্রিকশনগুলো নেওয়া উচিত সেগুলো অবশ্যই নিন। মেইনটেন সেফ ডিস্টেন্সিং। এমন নয় যে মানে আপনি পাশের জনের সঙ্গে একদম কথা বলছেন না, পাশের নেইবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, যাতে আপনার কোনো প্রবলেম হলে সে আপনাকে হেল্প করতে পারে। তারপরে আপনি মাস্ক অবশ্যই ইউজ করুন, সবসময় বাড়ির বাইরে গেলেই মাস্ক ইউজ করুন। হ্যান্ড ওয়াশিং করুন, যেটা প্রপারলি হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপস আমাদের ইউটিউব ভিডিও অবশ্যই আপনি দেখতে পাবেন। তারপরে আপনি যদি প্রপার খাবার দাবার নেন, মানে অ্যাটলিস্ট বডিটাকে আপনাকে স্ট্রং রাখতে হবে, ঠিক আছে। তারপরে জেনারেল হাইজিন মেইনটেইন করতে হবে, খাবার খেলে যেটা হবে ইমিউনিটিটাও বাড়বে, আমাদের ইমিউনিটি ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ফুড, প্রপার ফুড। হ্যাঁ, জেনারেল হাইজিন মেইনটেইন করা, যেমন বাইরে গেছেন, বাইরে থেকে এসে জামা কাপড়গুলো ধুয়ে নিন, হাত পা ধুয়ে ভালো মতো পারলে স্নান করে নিন, হেড টু টো বাথ, সেটা সবথেকে বেস্ট।
আর এছাড়া কিছু লাইফস্টাইল মডিফিকেশন হয়, সেগুলো ডক্টর পাল আপনাদের জানাবেন। লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যারা অ্যাক্টিভ স্মোকার তারা স্মোকিং কুইট করুন, তারা স্মোকিং বন্ধ করুন। একটা রিস্ক ফ্যাক্টর কমে যাচ্ছে, বিকজ একটা রিস্ক ফ্যাক্টর কমে যাচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে। এছাড়া যেগুলো ডক্টর অপরাজিতা বললেন, খাবারের খাদ্যাভ্যাসটা ঠিক হতে হবে। এছাড়া যেটা করতে হবে যে আমাদের সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন ইজ দ্য মাস্ট। কারণ ভ্যাকসিনেশন হচ্ছে দেখা গেছে স্টাডিতে অনেকটাই এক্সারবেশন কমাতে সাহায্য করে। তো আপনি যদি ফ্রিকোয়েন্ট এক্সারবেশন হয় সেক্ষেত্রে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে আরও সেটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এই জিনিসগুলোকে যদি মোটামুটি মেনে চলা যায়, আমার মনে হয়, অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ অলসো, ব্রিদিং এক্সারসাইজ করতে হবে অবশ্যই, বিকজ হচ্ছে আমাদের যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য লাংস, আমরা যদি ব্রিদিং এক্সারসাইজ করি সেই পার্টটা আমাদেরটা অনেকটাই ওপেন থাকে। সো সেক্ষেত্রে আমাদের যদি ইনফেকশন হয়ও সেক্ষেত্রে সেটা অনেকটা ম্যানেজ করতে সুবিধা হয় পেশেন্টের ক্ষেত্রে। এবং সেই জন্য আমাদের যেটা বলা হচ্ছে এখন ট্রিটমেন্টের মধ্যে কিন্তু পস্টারাল চেঞ্জেস, কিন্তু একটা কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে পস্টারাল চেঞ্জেস, ঘুমানো অভ্যাস করা, যাতে এটাও কিন্তু একটা, যাদের কোভিড হয়েছে তাদের ক্ষেত্রে প্রোন পজিশনে এখন কিন্তু বলা হচ্ছে। মানে যতদিন না অবধি আমরা কোভিড এর প্রপার ভ্যাকসিন পাচ্ছি ততদিন আমাদের এগুলো ফলো করে চলতে হবে। যতদিন না, সবথেকে বড় কথা, যতদিন না কোভিড SARS-CoV-2 ভাইরাসটা এলিমিনেটেড হচ্ছে, এক্স্যাক্টলি। সো আর সেটাতে কিন্তু আমাদের সবারই কন্ট্রিবিউশন আছে। যেমন আমরা আপনাদের জন্য করছি, আপনাদেরও আমাদের জন্য করতে হবে। প্রপার সবকিছু মেজার্স মেনটেন করতে হবে যাতে এটা ছড়িয়ে পড়ার থেকে কমে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।